পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে সৌরভ কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি একদম ঠিক কথা বলেছিলেন। ওই বাচ্চা দুটো একদম সাপের বাচ্চা, ওরা বাবা মায়ের মতোই চালাক, ওরা বাবা মায়ের মতোই ধুরন্ধর। তা না হলে বুঝতে পারছেন কিভাবে ভিডিওগুলো করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলবে, হ্যাঁ একদম ঠিক বলেছো, আমি তো প্রথম থেকেই বলেছি বাচ্চা দুটো খুবই চালাক, ওরা এক একটা সাপের বাচ্চা। ওদের বাবা যেমন সাপ বিষধর, ঠিক সেরকম। এরপরে মহিতোষ মজুমদার বলে, আপনি কি জানেন পরশুরাম জীবিত? আমি এটাতে একদম নিশ্চিত। আমি আমি নিজে আই উইটনেস, কারণ পরশুরামই আমাকে মারতে এসেছিল। আমি আমি কথাগুলো আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনারা আমার কথাগুলো বুঝতে চাইছেন না, আমার কথাগুলো বিশ্বাস করছেন না। যদি বিশ্বাস করতেন তবে বুঝতে পারতেন যে আমি একটা কথাও মিথ্যে বলছি না। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, ওকে যে অ্যাঙ্গেলে মারা হয়েছিল, যেভাবে জলে ফেলা হয়েছিল, ও কি করে বেঁচে থাকতে পারে এটাই তো বুঝতে পারছি না। তখনই মহিতোষ মজুমদার বলে, সেটা সেটা প্রথমে আমিও প্রশ্ন করেছি, নিজের মধ্যে নিজেই গুমড়ে মরেছি, কিন্তু কিন্তু আমি তো ওকে জলজ্যান্ত আমার সামনে দেখেছি। তবে তবে কি করে আমি আমি এটাকে অস্বীকার করব বলুন তো? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, আমি বুঝতে পারছি আপনি অস্বীকার করতে পারছেন না, কিন্তু এটাও তো সত্যি যে পরশুরামকে যেভাবে মারা হয়েছিল, এরপরে ও কি করে বেঁচে থাকতে পারে। তখনই সৌরভ বলে, আমার বিশ্বাস স্যার কখনো মিথ্যে বলবে না, স্যার তো নিজে আই উইটনেস, তাই না? স্যার তো নিজের চোখে দেখেছিল সমস্ত কিছু, তবে স্যার কি করে মিথ্যে বলবে বলুন তো? তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি যে যে তোমার স্যার একদম নিরুদ্দেশ, কিন্তু কিন্তু ও তো যে কথাগুলো বলছে সেগুলো একদম আমার কাছে ভিত্তিহীন মনে হচ্ছে। কারণ কারণ পরশুরামকে যেভাবে মারা হয়েছিল, ওর পক্ষে বেঁচে থাকা পুরোপুরি ইম্পসিবল হয়ে দাঁড়াবে। আর তটিনী, ও কি মুখ খুলছে? আমার বিশ্বাস হচ্ছে না যে ও মুখ খুলবে, কারণ কারণ ওকে আমি খুব ভালো করেই চিনি। ও মুখ খোলার মতো কোনো মেয়েই নয়। ও ও নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু নিজের স্বামীর বিরুদ্ধে একটা কথাও বলবে না। আমি ওকে খুব ভালো করেই চিনি। তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জির কথা শুনে সৌরভ বলে, হ্যাঁ আমাকে যেভাবে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিল, আমি আমি বুঝতেই পারিনি যে ও এভাবে লঙ্কার গুঁড়ো আমার চোখে মেরে দেবে। যদি জানতাম তবে অবশ্যই অবশ্যই আগে থেকে সতর্ক হয়ে যেতাম। তখনই কর্ণ চ্যাটার্জি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই তটিনীকে ফোন করলে তটিনীকে কর্ণ চ্যাটার্জি বলে, আমি কর্ণ চ্যাটার্জি বলছি, একটা কথা জিজ্ঞেস করার ছিল, সত্যি করে বলো তো, তুমি তুমি যে কাজটা করলে এটা কি ঠিক হলো? তোমার বাচ্চাগুলো তো দেখছি খুব ট্রেনিং পেয়েছে। তখন এ কথা শুনে তটিনী বলে, মুখ সামলে কথা বলুন, আপনি আমার বাচ্চাদের নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করার সাহস দেখাবেন না। তখন এ কথা শুনে দেখা যাবে তটিনীর কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, কেন কেন তোমার কি লাগছে আমার কথাগুলো কি শরীরে বিচ্ছে? বিধারী কারণ, কারণ কারণ তোমার বাচ্চাগুলো যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা আপলোড করেছে, সবাই তো দেখে একদম অবাক হয়ে গেছে। পুরো মিডিয়ায় ভিডিওটা একদম একদম ক্রমশ ভাইরাল হয়ে গেছে। তখন এ কথা শুনে তটিনী বলে, অবশ্যই আমাদের আমাদের বাচ্চারা আমাদের মতো হবে না তো আপনাদের মতো কি ক্রিমিনাল তৈরি হবে? ওরা ওরা জানে বিপদে কোথায় কি কাজে লাগাতে হয়, কোথায় গিয়ে কি করতে হয়, ওরা সেটা খুব ভালো করেই জানে। ওদেরকে আমরা সেই শিক্ষায় শিক্ষিত করে তুলেছি। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ বুঝতেই তো পারছি তোমরা এমন শিক্ষা দিয়েছো যার কারণে তোমার বাচ্চাগুলো এতটাই পাজি হয়ে গেছে যে আড়াল থেকে বড়দের কথা সমস্ত কিছু রেকর্ড করে সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তখনই তটিনী বলে, কেন আপনারা কি ভয় পেয়েছেন? এ কাজে ভয় পেয়েছেন? ভয় পাওয়ার মতোই কাজ হয়েছে, কারণ আপনারা তো অপরাধী, তাই না? আপনাদেরকে ভয় পাওয়ানোই প্রয়োজন। আপনারা যদি ভয় না পান তবে আমাদের মতো অসহায় মানুষদের আপনারা শুষে খেতে দুবারও ভাববেন না। আপনারা তো এক একটা মানুষরূপী জানোয়ার। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি রেগে যায়। এরপরে তটিনী বলে, আপনি একদম আমাকে ফোন করে বিরক্ত করবেন না। আপনি আমার কাছে কেন ফোন করেছেন বলুন তো? আপনার আমার কাছে কি দরকার? আমার কাছে যদি কোনো প্রয়োজন থেকে থাকে তবে সেটার জন্য আপনি বলতে পারেন। এছাড়া আমাকে ফোন করে বিরক্ত করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আপনি যদি আমাকে বিরক্ত করতে না চান তবে আমি চাইবো আপনি যেন আমাকে নেক্সট টাইম আর ফোন না করেন, তবে আমি খুশি হব। এ কথাটা আপনি যদি বুঝতেন তবে ভালো হতো। এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি আমাকে পিঞ্চ করছো? তখনই তটিনী বলে, আপনার যেটা ইচ্ছে মনে হচ্ছে সেটাই, আপনার যেটা মনে হচ্ছে সেটাই। যদি আপনার মনে হয় যে আমি আপনাকে পিঞ্চ করে কথা বলছি তবে অবশ্যই আমি আপনাকে
আপনাকে পিঞ্চ করে কথা বলছি, এখন আপনি নিজে ডিসাইড করুন আপনি কি করবেন। এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, আমি বুঝতে পারছি না তুমি কি চাইছো, তুমি কি কিছু চাইছো সত্যি করে বলো তো তটিনী। তোমার তোমার এই ধারণাটা কেন, তুমি তুমি কি ভাবছো যে আমি কিছুই বুঝতে পারছি না? তখনই তটিনী বলে, আমি আমি কি ভাববো, আমার ভাবার তো কোনো কিছু নেই। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, আমার মনে হচ্ছে তুমি সবটাই জানো, সবটা জানো যে তোমার হাজবেন্ড পরশুরাম এখনো জীবিত। তুমি তুমি সবটা জানো, জেনে এভাবে সবার সামনে না জানার অভিনয় করে আছো। আমি বুঝতে তো পারছি, সমস্ত কিছু বুঝতে পারছি যে তুমি কিছু একটা লুকোতে চাইছো, কিছু একটা তুমি অবশ্যই লুকোচ্ছ আমাদের থেকে। তখনই এ কথা শুনে তটিনী বলে, আপনার যেটা ইচ্ছে আপনি সেটা মনে করুন, আমার এতে করার কিচ্ছু নেই। কিন্তু আমি জানি না যে আমার স্বামী কোথায়, আমার স্বামী জীবিত আছে কিনা। আমার আমার মনে হয় আমার স্বামী এখনো মৃত, আমার স্বামী মরে গেছে। আপনারা আমার স্বামীকে মেরে ফেলেছেন, এটাই এটাই আমি বিশ্বাস করি। তখন এ কথা শুনে দেখা যাবে ফোনটা কেটে দেয় কর্ণ চ্যাটার্জি। এরপরে কাবির এসে বলে, ড্যাড কি হয়েছে, তুমি কার সঙ্গে কথা বলছিলে? তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, তটিনীকে তটিনীকে ফোন করেছিলাম, ওকে জিজ্ঞেস করলাম যে যে পরশুরাম জীবিত কিনা, কিন্তু কিছুতেই ও স্বীকার করছে না যে পরশুরাম জীবিত। কিন্তু মহিতোষ মজুমদার তো বলছে যে ও জীবিত আছে, পরশুরাম এখনো জীবিত। পরশুরামই মহিতোষ মজুমদারকে মারতে এসেছিল, আর একমাত্র আই উইটনেস মহিতোষ মজুমদার। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করে সমস্ত কিছু সত্যটা উদ্ঘাটন করব, কারণ তটিনী তো কোনোভাবেই স্বীকার করছে না। তটিনী যদি স্বীকার না করে তবে কি করে সমস্তটা প্রমাণ করব বলো তো? তখনই কাবির বলে, ড্যাড তুমি কিছু একটা ভাবো, কিছু একটা ভাবতে হবে, কোনোভাবেই আমাদের হারলে চলবে না। আর ওই পরশুরাম যদি জীবিত থাকে তবে বুঝতেই তো পারছো কি হতে পারে। ও ও জীবিত থাকা মানে আমাদের নিজেদের নিজেদের শেষ করে ফেলবে ও। এরপরে এরপরে বুঝতে তো পারছো তুমি আর সৌরভের নেক্সট টার্গেট হবে ওর। তখন এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, আমাকে ও কিছুতেই মারতে পারবে না, এই কর্ণ চ্যাটার্জিকে মারা এতটাও সহজ নয়। ও ও সৌরভকে মারলেও মারতে পারে, কিন্তু কর্ণ চ্যাটার্জিকে কিছুতেই মারতে পারবে না। কর্ণ চ্যাটার্জি সবসময় সিকিউরিটি দিয়ে ঘেরা থাকে, কর্ণ চ্যাটার্জিকে মারবে সে সাধ্য কার আছে বলতো? তখনই কাবির বলে, কিন্তু ড্যাড এভাবে অসতর্ক থাকারও কিছু নেই। অসতর্ক থেকে যদি সত্যি সত্যি ও কোনোভাবে তোমাকে কোনো কিছু করার জন্য চেষ্টা করে তখন বুঝতে পারছো কি হবে। এ কথা শুনে দেখা যাবে, ভয় পেও না বেটা, কিচ্ছু হবে না, আমার আমার কিচ্ছু হবে না, একদম চিন্তা করো না। এদিকে দেখা যাবে চিপর্ণা বলে, এবারে যে 56 ভোগ দেওয়া হবে সেখানে কিন্তু রান্না বান্না আমি করব। এ কথা শুনে দেখা যাবে দীপালি বলে, তুমি এসব কি বলছো চিপর্ণা, তুমি কি রান্না বান্না করেছো আগে, তুমি কি পারবে? তুমি তো কখনো 56 ভোগের রান্না করনি তাই না? তখন এ কথা শুনে তিপর্ণা বলে, কেন আমি পারবো না বলে কি আমি করতে পারবো না? বলতেই তো পারো যে প্রত্যেকবার তুমি করো, তাই তুমি এবার আর হাল ছাড়তে চাইছো না, সেটা বললেই তো হয়ে যায়। তখনই এ কথা শুনে দেখা যাবে তখনই দীপালি বলে, কেন কথাগুলো অন্যদিকে নিচ্ছ? আমি তো সেভাবে বলিনি, আমি শুধু বলেছি যে তুমি যে কথাগুলো বলছো সেগুলো কি ভেবেচিন্তে বলছো? তুমি কি পারবে কত রান্না, বুঝতে পারছো কি হবে? তখনই প্রার্থনা বলে, আচ্ছা জেম্মা, তুমি তো বললেই পারো যে হ্যাঁ তোর ইচ্ছে হয়েছে তুই করে নিস, তবে এত কথা বলার কি আছে, এখানে কথা বাড়ানোর তো কিছু নেই। তখনই ভূমিকা বলবে, আচ্ছা প্রার্থনা, তোমার মনে হচ্ছে না যে তুমি একটু বেশি কথা বলছো? তোমার কি মনে হচ্ছে না এখানে বড়দের মাঝখানে তোমার কথাটা বলাটা একদম ঠিক হচ্ছে না? তখনই দীপালি বলে, আসলেই তোর কোনো লজ্জা নেই তাই না প্রার্থনা? তুই যে কথাগুলো বলছিস ভেবে বলছিস তো? তোর কথাগুলো সত্যি আমার কেমন যেন লাগছে। তখন এ কথা শুনে দেখা যাবে তখনই নন্দিনী বলে, আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে, এসব এসব বলার কি কারণ? সবাই মিলে একটা একটা করে রান্না করলেই তো হয়ে যায় তাই না? সবার ইচ্ছেও পূরণ হয় আর রান্নাগুলো হয়ে যায়। এখানে তো কম রান্না হচ্ছে না, এখানে 56 ভোগ, মানে বুঝতে পারছো তোমরা, একটা দুটো রান্না নয় তো তাই না? তখন এ কথা শুনে আয়ুষী বলে, একদম ঠিক হয়েছে মা, তুমি এরকম করে কেন কথা বলছো? জেম্মার সঙ্গে এভাবে কথা বলে কেন নিজেদের মধ্যে ঝামেলা বাড়াচ্ছ বলো তো? তখনই ত্রিপর্ণা বলে, হ্যাঁ এখন তো আমার কথাগুলো তোদের ঝামেলাই মনে হবে তাই না? এখন তো আর মমের কোনো প্রয়োজন নেই, মম তো এখন দূরে চলে যাচ্ছে। তখনই দীপালির কথা শুনে নন্দিনী বলে, প্লিজ প্লিজ কাকিমুনি এরকম করে কথা বলো না, এরকম করে কথা বললে আমাদের নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে। মা তুমিও নিজে একটু শান্ত হও।
তুমিও আর এসব নিয়ে বাড়াবাড়ি করো না, আমার আর এসব কথাগুলো ভালো লাগছে না। এসব কথাগুলো বলে নিজেদের মধ্যে কেন ঝামেলা বাড়াচ্ছ? তখনই ভূমিকা বলে, সত্যি তো, তাই সত্যি। তখনই বাবিন বলে, আমি বুঝতে পারছি না সত্যি তোমাদের মেয়েলি ব্যাপারে ছেলেদের বসাটাই আসলে ঠিক নয়। ছেলেরা যদি বসে তবেই তবেই কিন্তু এখানে ঝামেলা হয়ে যায়। তখন এ কথা শুনে দেখা যাবে ভূমিকা বলে, তবে এখানে কেন বসেছো তুমি? তোমাকে কি এখানে কেউ বসতে বলেছে? এখান থেকে চলে যাও। তখনই দীপালি বলে, সত্যি তোরা তোরা নিজেদেরটা নিজেরা খুব ভালো করেই বুঝিস। তোর মা যে এত কথা বললো সেগুলো একটাও তোর গায়ে বিঁধলো না, তাই না? আর আমি একটা কথা বললাম সেটাই সমস্ত কিছু একদম দোষ হয়ে গেল। তখনই ভূমিকা বলে, প্লিজ তোমরা এবার চুপ করো, এবার আর এসব নেওয়া যাচ্ছে না। এসব এসব কথাগুলো বলে কেন এই সুন্দর মুহূর্তটা তোমরা নষ্ট করছো বলো তো? তখনই আয়ুষী বলে, সত্যি আমি ভাবতে পারছি না। আমিও আমিও কিন্তু একটা রান্না করব, কারণ কারণ আমাকেও তো বাঁচিয়েছে, তাই না? আমিও ঠাকুরের হয়ে কিছু একটা করতে চাই। তখন এ কথা শুনে ভূমিকা বলে, একদম ঠিক বলেছো। আমরা সবাই সবাই যদি এক একটা করে করি তবে সবকিছুই সুন্দরভাবে হয়ে যাবে। তখনই দীপালি বলে, এসব কিছু যেন ভালোভাবে কেটে যায়। আমি তো চেয়েছি আমরা সবাই মিলে মিলেমিশে কাজকর্ম করি। তখনই ত্রিপর্ণা বলে, যদি তুমি চাইতে ভালোভাবে সমস্ত কিছু হয়ে যাক তবে এইসব কিছু নিয়ে সিক্রেট করার কথা একবারও ভাবতে না। তুমি সমস্ত কিছু ঠিকঠাক ভাবে ভালোভাবে হতে দিতে। তখনই ভূমিকা বলে, তোমাদের ঝামেলা যদি শেষ হয় তবে একটা কথা বলি, আরাধিয়া, তটিনী সবাইকে কিন্তু নেমন্তন্ন করতে হবে। তখনই তখনই দেখা যাবে নন্দিনী বলে, অবশ্যই, ওরাও তো এবারেরই মেয়ে, ওদেরও তো অধিকার আছে, তাই না? তখনই দেখা যাবে প্রাচী বলে, আমি ছোটদি ভাইকে ফোন করছি, ঠিক আছে? ছোটদি ভাইকে ফোন করে আমি বলছি ওকে আসতে। তখনই প্রার্থনা বলে, সত্যি তুই তো সবসময় সুযোগে থাকিস, তাই না? শুধু ছোটদি ভাইয়ের নাম শুনলে হয়, ছোটদি ভাইকে কিভাবে এখানে আনা যায় সেই ধারণা নিয়েই থাকি। সেদিকে দেখা যাবে পরশুরাম বেরোনোর জন্য মাস্ক পরছে। ঠিক তখনই ফোন বেজে উঠলে তটিনী বলে, একটু দেখো না কে ফোন করেছে। তখনই পরশুরাম বলে, সত্যি তুমি পারো বটে, এভাবে মরা মানুষ ফোন ধরলে সবাই ভিমড়ি খেয়ে পড়ে যাক, এটাই চাইছো তো তুমি, তাই তো? তখনই তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, সরি গো, আমার মনে ছিল না। এরপরে দেখা যাবে তটিনী ফোন রিসিভ করতে ওপাশ থেকে প্রাচী বলে, ছোটদি ভাই, আমি প্রাচী বলছি। তখন এ কথা শুনে তটিনী বলে, প্রাচী, এই সময় হঠাৎ কি হলো, কোনো কিছু বলবি? তখনই প্রাচী বলে, একটু দরকার ছিল রে ছোটদি ভাই, তোর সঙ্গে কথা বলার ছিল। তখনই নন্দিনী ফোনটা নিয়ে নেয় আর বলতে থাকে, প্রাচী, ফোনটা আমাকে দে তো, আমি একটু কথা বলি। এরপরে দেখা যাবে নন্দিনী ফোন নিয়ে কথা বললে তটিনী বলে, কি হয়েছে রে দিব্যর্দি, কিছু বলবি? তখন এই কথা শুনে নন্দিনী বলে, হ্যাঁ, তোর সঙ্গে একটু কথা ছিল। আসলে লাট্টু পিকো কোথায় রে? তখনই তটিনী বলে, হ্যাঁ, এখানে আছে, ওদেরকে একটু ড্রয়িং ক্লাসে পাঠিয়েছি, অন্তত পক্ষে একটা ক্লাস করুক। এরপরে দেখা যাবে নন্দিনী বলে, হ্যাঁ, ওদেরকে ওদেরকে তুই পড়াশোনা একদম বন্ধ করবি না, কন্টিনিউ করাবি। ওরা অবশ্যই অবশ্যই পড়তে যাবে, ওরা সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, তোদের জীবনটা সুন্দর হয়ে গুছিয়ে উঠবে। তখন এ কথা শুনে দেখা যাবে নন্দিনী আরো বলতে থাকে, আমি জানি যে তুই পরশুরামের জন্য অনেকটা ভেঙে পড়েছিস, তুই ওকে অনেক মিস করছিস, তাই না? তখনই ভূমিকা বলে, ফোনটা আমাকে দেবে, আমি একটু কথা বলতাম। তখনই নন্দিনী বলে, ভূমিকা একটু কথা বলবে। এরপরে ভূমিকা ফোন নিয়ে বলতে থাকে, তটিনী, তুমি তুমি একদম ঠিক আছো তো? তুমি একদম একদম চিন্তা করবে না। আসলে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে ওই তো 56 ভোগ হবে, তাই তুমি যদি আসতে তবে আমরা অনেক খুশি হতাম। তুমি তো অনেকদিন হলো আসো না, এবছর আসলে সত্যি অনেক ভালো লাগতো। তখনই চিপর্ণা বলে, অবশ্যই অবশ্যই, তটিনীকে তো আসতেই হবে, তাই না? আমার মেয়ে আরাধ্যাকে নেমন্তন্ন করা হয়েছে বলেই তো তটিনীকেও নেমন্তন্ন করা হয়েছে। আর আমি আমি একটা কথা না বললেই পারছি না। আসলে তোমরা যে আধিক্যতা দেখাচ্ছ এটা কিন্তু ঠিক নয়, কারণ তোমাদের এই আধিক্যতাটা আমি মেনে নিতে পারছি না। কারণ কারণ তোমরা ভুলে যাচ্ছ যে তোমরা যেটা করছো সেটা একদম ঠিক নয়। তটিনী তটিনী একটা একটা বিবাহিত মেয়ে, ওর স্বামী মারা গেছে, ও তারপরেও সধবা বেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কি ঠিক? এরপরে দেখা যাবে দীপালিকে ফোনটা দিলে দীপালিকে তটিনী বলে, শোনো মা, ওরা যাই বলুক না কেন তুমি কিছুতেই নিজের মুখটা খুলবে না, তুমি কিছুতেই কাউকে বলবে না যে তোমার জামাইয়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল। তোমার জামাই একদম ঠিক আছে, তুমি তোমার জামাইকে দেখেছো। এরপরে দেখা যাবে পরশুরাম তটিনীকে বলে, চিন্তা করো না তটিনী, খুব শীঘ্রই আমি সবার সামনে আসব, তো আমাদের কষ্টের দিন শেষ হয়ে যাবে। তখনই তটিনী বলে, আমার আর ভালো লাগছে না। আর কতদিন বলো, আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে থাকবে তুমি?
প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো। এরপরেই পরশুরাম বলতে থাকে, অবশ্যই ফিরবো, পাপের বিনাশ করে তারপরে যারা যারা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত সবাইকে শাস্তি দেব তারপর।